হ্যালো সবাইকে। সো এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকে হচ্ছে আমরা এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব। যেহেতু এমসিকিউ নিয়ে অনেকের ঝামেলা, অনেকেই মনে করে যে এমসিকিউ অনেক কঠিন আসে। তো আজকের এই ক্লাসে আমরা অ্যাকচুয়ালি যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে এই বছরে আসার জন্য, তো সেগুলো দেখবো, যাতে করে কোয়েশ্চেন যেমনই আসুক তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো আমি ক্লাস শুরুর আগে একটা কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিই। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ভাই এই সাজেশনটা করলে কি আমরা কমন পাবো কিনা। তো কিছু প্রশ্ন থাকবে যেগুলো হুবহু কমন আসে, এবং কিছু প্রশ্ন থাকে যেগুলো হুবহু কমন না আসলেও টাইপ কিন্তু কমন আসবে। তো এই ক্লাসটাতে আমরা যেহেতু প্রতিটা চ্যাপ্টারের যত টপিক আছে সবগুলোই কাভার করব, তো সেক্ষেত্রে কিন্তু এখানে টাইপগুলো কমন চলে আসবে। আর যেহেতু অনেক চ্যাপ্টার, সো আমরা একটু ফাস্ট আগাবো। তো কোনো এক্সপ্লেনেশন বুঝতে যদি প্রবলেম হয় তাহলে ডিরেক্ট তুমি হচ্ছে আমাকে ইনবক্স করতে পারো, ঠিক আছে? তাইলে আমি তোমার প্রবলেমটা সলিউশন করে দিতে পারবো। আর যেহেতু এই ক্লাসটা ওইভাবে ডিজাইন করা, যাদের প্রিপারেশন খুব ভালো তাদের একটা খুব ভালো রিভিশন হয়ে যাবে। আর যাদের প্রিপারেশনের অবস্থা ভালো না, তারা এই ক্লাসের মাধ্যমেই ক্লাসটা যদি সম্পূর্ণ তুমি করো তাহলে তোমার ওভারঅল কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো চাইলে তুমি হচ্ছে এই ক্লাসটা কয়েকবারও করতে পারো, মানে পরীক্ষার হলে যাওয়ার আগ পর্যন্ত তুমি হচ্ছে এই ক্লাসটাই করতে থাকবা। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো একদম আমরা হচ্ছে এখন প্রথম চ্যাপ্টারটা দেখব, তাপগতিবিদ্যা দিয়ে শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম যে প্রশ্নটা এখানে বলছে তাপ বর্জন করার পরিমাণ জানতে চাইছে। তো এখানে তোমাকে ডেটা দেওয়া আছে, তো তোমাকে এখানে বলছে তাপ বর্জন করার পরিমাণ কত এটা বের করো। তো আমরা জাস্ট এখানে Q1/Q2 ইজ ইকুয়াল টু T1/T2 এই সূত্র দিয়ে যদি আমরা জাস্ট Q2টা বের করতে পারি তাহলেই কিন্তু আমার হচ্ছে অ্যান্সারটা চলে আসতেছে। তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তারপর হচ্ছে আমি তোমাদেরকে সূত্রটা দেখাই দিলাম। এখানে T1 এবং হচ্ছে T2-র মানটা বসাবা, দেন হচ্ছে Q2-র মানটা বের হয়ে যাবে 500 ক্যালোরি। সো তার মানে আমাদের অ্যান্সার হবে প্রথমটার সি নাম্বারটা, ঠিক আছে? নেক্সট যদি আমি যাই, একটি আদর্শ গ্যাস তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে বলছে নিম্নের কোনটি ঘটে। এটা কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে, কারণ তোমরা কিন্তু জানো যে অন্তস্থ শক্তি হ্রাস পেলে কিন্তু তাপমাত্রাও হ্রাস পায়। ওকে, নেক্সট কোশ্চেনে যাই যে একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ করে এবং তাপ হারায় বলছে। আচ্ছা, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণই করে না, তাহলে তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? অবভিয়াসলি এটা দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করবে। উন্মুক্ত সিস্টেমে সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটি? অবশ্যই ভর এবং শক্তি আদান প্রদান হবে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটি স্থির থাকে? অবভিয়াসলি এনট্রপি কিন্তু হচ্ছে স্থির থাকবে এই ক্ষেত্রে। আচ্ছা, যদি আমি হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে আসি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কিন্তু একটা হচ্ছে ম্যাথ আছে। তো এখানে তোমাকে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করা হইলো, মানে ট্রান্সফর্ম করা হইলো। তো এক্ষেত্রে কী বলছে, এনট্রপির পরিবর্তন কত হবে? তো এনট্রপির পরিবর্তন যে সূত্রটা DS ইজ ইকুয়াল টু dQ/T। আর এটাকে যদি আমি হচ্ছে একটু ভাঙি, যেহেতু আমাদের এখানে পরিবর্তনটা বের করতে হবে, জাস্ট এখানে তুমি মান বসাই দিবা, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে কত? 3.36 × 10⁵ জুল/কেলভিন। তো এখানে বি নাম্বারটা হবে অ্যান্সার। সো এই কোয়েশ্চেনগুলো কিন্তু হচ্ছে আমার সাথেই মানে মেমোরাইজ করতে থাকো, আর পিডিএফটা আমি আমাদের যে পেইড গ্রুপ আছে সেখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখানে দেখো যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার পাওয়া যাবে? খুবই সিম্পল, -40 ডিগ্রি। ওকে, তো এখানে মাইনাসটা মনে রাখবা যে এখানে মাইনাস হবে। 27 ডিগ্রি সেলসিয়াস এবং 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্বয়ের কার্যরত, মানে মধ্যে কার্যরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা। তো কর্মদক্ষতার সূত্রটা জাস্ট এই যে 1 - T2/T1 দিয়ে জাস্ট তুমি হচ্ছে বের করে ফেলবা, তাহলে দেখবা যে 40.3% এরকম আসে। একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, এই যে তাপমাত্রা কিন্তু বলছে ধীরে ধীরে কমানো হচ্ছে, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমনভাবে পরিবর্তিত হবে? অবভিয়াসলি ইঞ্জিনের কর্মদক্ষতা কিন্তু হচ্ছে এখানে বৃদ্ধি পাবে, কারণ এখানে তাপমাত্রা ধীরে ধীরে কমানো হচ্ছে তাপগ্রাহকের। ওকে, একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সমীকরণ দেওয়া আছে CP/CV = X। এটা বলছে যে কোন সম্পর্কটি এক মোলের জন্য সঠিক? এটার অ্যান্সার হবে হচ্ছে CV = R/X-1। ওকে, আচ্ছা, এরপর যদি আমি আসি 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিনের তাপশক্তি দেওয়া আছে। তো বলছে ইঞ্জিনটি কতটুকু তাপশক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। তো এখানে কিন্তু হচ্ছে আমার আউটপুটটা চাইছে। তো আমরা যদি এখানে 33%কে 0.33 ধরি, দেন হচ্ছে এখানে W আউটপুট এবং হচ্ছে নিচে হবে কি W ইনপুট। তো এটা জাস্ট আমি বসাই দিয়ে এখান থেকে জাস্ট আউটপুটটা বের করে নিতে পারবো। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 3 × 10⁴ জুল। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, মানে আমরা এদিকে 30,000 জুলও বলতে পারি। একটা লেখচিত্র দেওয়া আছে যে বলছে যে X দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। ওকে, ফাইন। লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাস ধারা বা গ্যাসের উপরে কাজ করা হচ্ছে না নির্দেশ করে? এই যে স্ট্রেট লাইনে চলে গেছে, তার মানে হচ্ছে XB। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা, XB, কারণ এখানে W মানে ∆W এটা কিন্তু হচ্ছে 0।
তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লু। নাইট্রোজেন গ্যাসের তোমার হচ্ছে বলছে এখানে গামায়ের মান কত, এখানে কিন্তু হচ্ছে এটা 1.4, মানে বি নাম্বারটা অ্যান্সার। কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যাবে, এটা হচ্ছে 574.25 ডিগ্রি সেলসিয়াস, মানে সরি ফারেনহাইট। তো এক্ষেত্রে এ নাম্বার অ্যান্সার। কার্নো ইঞ্জিনের দক্ষতার সূত্র কোনটা, এটা হবে হচ্ছে এই যে 1 - T2/T1। কোনো সিস্টেম পরিবেশ থেকে বলছে যে এত জুল তাপশক্তি শোষণ করে, অন্তস্থ শক্তি এত বৃদ্ধি পায়, তো সিস্টেমটি দ্বারা কৃতকাজের পরিমাণ চাইছে। তার মানে এই সূত্রটা বসাবা, যেটা আমাদের জাতীয় সূত্র, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। এখান থেকে ডিডাব্লিউর মানটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 300 জুল আসবে অ্যান্সার। সো জাস্ট এক্সপ্লেনেশনটা দেখো বা স্ক্রিনশট নাও, হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি 18 নম্বর প্রশ্নটা দেখি, যে বলছে যে সমষ্ণ প্রক্রিয়ায় 1 গ্রাম মোল কোনো গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াসের আয়তন দ্বিগুণ হওয়া পর্যন্ত প্রসারিত হয়, এক্ষেত্রে মোট কৃতকাজ কত। তো এখান থেকে কিন্তু এই যে এনআরটি লন্ড V2/V1 এই সূত্রটাতে যদি আমরা বসাই, তাইলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে 548.84 ক্যালোরি। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে, বা 549 বলা যায়। ওকে, কখন এন্ট্রপি ধ্রুব থাকে, অবভিয়াসলি প্রত্যাগামী চক্রে কিন্তু এন্ট্রপি ধ্রুব থাকে। এখানে একটা জিনিস বলছে যে একটা সমান্তরাল পাঠ ধারকের চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা হলো, ওকে ফাইন। এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ দেওয়া আছে, এই যে দেখো ইউনিট দেওয়া আছে। তো বলছে পাত দুটির দূরত্ব যদি দ্বিগুণ করা হয়, তবে ধারকে সঞ্চিত শক্তি কত গুণ হবে। তো এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে এই যে 2 ইউ0। তো এখানে তুমি ডিরেক্ট মনে রাখতে পারো, অথবা এখানে এক্সপ্লেনেশনও দেওয়া আছে, সো এক্সপ্লেনেশনটাও তুমি দেখতে পারো, যেহেতু আমরা জানি কি ইউ সমানুপাতিক হচ্ছে ডি। সো এখান থেকেও কিন্তু আমরা হচ্ছে জিনিসটাকে বের করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, তো আমরা যদি 21 নাম্বারটা একটু দেখি, বলছে যে দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত হবে। এটা কিন্তু হচ্ছে অপরিবর্তিত থাকবে। তুমি চাইলে এই যে এক্সপ্লেনেশন দেখতে পারো, বাট এটাকে ডিরেক্ট মনে রাখা বেটার। শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার যে কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত কত। সো এটা হবে হচ্ছে 4.2 × 10⁻42। একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই হলে 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, এটা হবে হচ্ছে 4E, ঠিক আছে। আচ্ছা, তো 24 নম্বরটা যদি আমরা একটু দেখি, যেখানে বলছে যে 5 মাইক্রোফ্যারাডের 5টি ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো, ওই ধারকগুলোর সমতুল্য ধারকত্ব কত। তো এটা হবে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। তো এখান থেকে তুমি হচ্ছে দেখে নিতে পারো যে n সংখ্যক সমমানের ধারক সিরিজ যুক্ত করলে আমরা কিন্তু C/n দিয়ে এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে একটি তড়িৎ দ্বিপোলের জন্য তড়িৎ ক্ষেত্র দূরত্ব r এর সাথে কীভাবে পরিবর্তিত হয়। এটা হচ্ছে r⁻³ হিসেবে পরিবর্তিত হয়, কারণ এটা আমরা সমানুপাতিক দিয়ে কিন্তু সমীকরণে দেখে আসছি। সো এটা এখন MCQতে চলে আসছে। এর পরের প্রশ্ন হচ্ছে 300 ভোল্ট দ্বারা বিভক্ত দুটি কণার বৈদ্যুতিক ক্ষেত্র নির্ধারণ করতে আপনার কোন পরিবর্তনশীল মানের প্রয়োজন হবে। অবভিয়াসলি আমার কিন্তু দুটি কণার মধ্যে দূরত্বের প্রয়োজন হবে। আচ্ছা, তো 27 নম্বরে বলছে যে ধারকের ক্ষেত্রে কোনটি সঠিক, এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা, যে হাফ v²c। আর 28 নম্বরে বলছে যে আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে। অবভিয়াসলি হচ্ছে উত্তল তলে আহিত বস্তুর আধান বেশি থাকে। আচ্ছা, 29 নম্বর কি বলছে যে আধানের কোয়ান্টাইন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব নয়। এটা হচ্ছে এই যে 9.4 × 10⁻19 কুলম্ব। লোহার নিউক্লিয়াসে দুটি প্রোটনের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে যদি তাদের দূরত্ব এত হয়। তো এখানে কিন্তু হচ্ছে আমরা ওই যে F = এই যে এই সূত্রটার মাধ্যমে Q1 Q2/d²। সো এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি এখানে মান বের করে হচ্ছে ফেলতে পারবো, ঠিক আছে। তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 14.4 নিউটন, মানে অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা। ওকে, ক্লাসের মধ্যেই তোমরা হচ্ছে ট্রাই করো যে জিনিসগুলোকে একটু বুঝে ফেলার। যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে ইনবক্সে জানাবা। এখানে একটা প্রাবল্যের ক্ষেত্রে বলছে যে একটি তড়িৎ ক্ষেত্রের এত ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য বলছে। তো দুটি বিন্দুর বিভব পার্থক্য বের করা যায় কীভাবে, V = E/ED। এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ভিটা বের করে ফেলতে পারবো 2.12 × 10⁻4 ভোল্ট, ঠিক আছে। তো ক্যালকুলেশনটা আসলে যেহেতু ক্যালকুলেটারে করবা, সো এটা ইজি হবে। জাস্ট এখানে প্রসেসটা জেনে রাখো, যেখানে কিন্তু এই সূত্রটা ব্যবহার করা লাগবে, V = ED সূত্রটা। একটি গাউসীয় তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ থাকলে তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, এটা হবে 0, ঠিক আছে। ওকে, নেক্সটে যদি আমি চাই, আচ্ছা এখানে দেখো যে বলছে যে 4 মাইক্রোফ্যারাডের একটি ধারকে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা চার্জিত করলে এতে কী পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তো এটা হচ্ছে যে হাফ CV² সূত্র দিয়ে আমরা যদি করি তাহলে হচ্ছে 1.62 × 10⁻⁻4 জুল। তাহলে এটা হচ্ছে বি নাম্বার হবে অ্যান্সার।
সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের বিভব পার্থক্য যদি অর্ধেক হয়ে যায় সঞ্চিত শক্তি কী পরিমাণ হ্রাস পাবে? অবভিয়াসলি এটা হচ্ছে 3/4 হবে। হ্যাঁ, এখানে হাফ CV স্কোয়ার দিয়ে তুমি হচ্ছে চাইলে এটার বিয়োগ করে অনুপাতটা বের করে ফেলতে পারবা। স্থির চার্জের ওপর চৌম্বক বল কি? এটা অবশ্যই 0, কারণ আমরা কিন্তু এই যে সূত্র দ্বারাও এটা প্রমাণ করতে পারি। সমান ধারকত্বের 3টি ধারক প্রথম শ্রেণীতে এবং পরে সমান্তরাল সমবায় যুক্ত করা হলে এই দুই ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? এটার অনুপাত হবে হচ্ছে 1:9, কারণ এই যে আমরা এখান থেকে জানি যে সমান ধারকত্বের ধারক সিরিজ লাগালে তুল্য ধারকত্ব হয় C/3, এবং সমান ধারকত্বের যদি 3টি ধারক সমান্তরালে লাগাই যদি আমরা, তাহলে তুল্য ধারকত্ব পাই হচ্ছে আমরা 3C, এবং যদি আমরা এই যে দুই ক্ষেত্রে অনুপাত করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে 1:9। ঠিক আছে, এরপরে বলছে যে কিউ আধান বিশিষ্ট একটি গোলককে একটি অপরিবাহী সুতার এক প্রান্তে বেঁধে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। বলছে ঘূর্ণায়মান আধানটি কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে? ওই যে I = Q/T, টি এর মানটা হচ্ছে আমরা এখান থেকে কিন্তু বের করে ফেলতে পারি 2π ওমেগা দিয়ে। সো এখান থেকে কিন্তু জাস্ট কী আসবে যে Q/2π, জাস্ট এটাকে সূত্রটা কি আমরা হচ্ছে কী করছি, ট্রান্সফার করে বসাই দিছি। এখানে একটা হচ্ছে বর্তনী দিয়ে বলছে যে বর্তনীতে তড়িৎ প্রবাহ I এর মান কত। তো এইখানে জাস্ট তুমি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে তোমার কিন্তু হচ্ছে এম্পিয়ারটা চলে আসবে, এটাই কিন্তু হবে অ্যান্সার। আচ্ছা, 39 নম্বরে কি বলছে যে 12 ভোল্ট তড়িৎচালক শক্তি এবং 0.15 অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করলে ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দাঁড়ায় হচ্ছে 7 ভোল্ট। তাহলে মোটরে সরবরাহকৃত কারেন্টের মান কত? এখানে কিন্তু এই যে হারানো বিভব থেকে আমরা কিন্তু হচ্ছে আয়ের মানটা ডিরেক্ট বের করতে পারি, এটা হচ্ছে 50 এম্পিয়ার। তো সেক্ষেত্রে এ নাম্বার হবে হচ্ছে এটার অ্যান্সার। একটি তামার তারের দৈর্ঘ্য দেয়া আছে এবং ব্যাস দেয়া আছে, বলতেছে যে যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস অর্ধেক করা হয় তবে তারটির আপেক্ষিক রোধের কী পরিবর্তন হবে? অবভিয়াসলি আপেক্ষিক রোধ কিন্তু একই থাকবে, কারণ এটা হচ্ছে উপাদানের উপরে নির্ভর করে শুধু। আচ্ছা, তো আমরা যদি এখন 42 নাম্বারটা দেখি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। সো এখানে বলতেছে যে 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে। তারপর বলছে যে 1 কিলোওয়াট আওয়ার মূল্য তোমার হচ্ছে 3 টাকা। তাহলে বলছে জুলাই মাস মানে তো আমরা জানি যে 31 দিনে হয়। সো জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত আসবে? সো এখান থেকে জাস্ট তুমি ওই যে 0.1 আর সাথে হচ্ছে এই যে 10 কিলোওয়াট আওয়ার এটা যদি করে দাও তাহলে হচ্ছে 1 কিলোওয়াট। তো এটার জন্য খরচ হচ্ছে কত টাকা? 3 টাকা, রাইট? আর 31 দিনে খরচ কত আসবে? জাস্ট ওটা গুণ করে দিলে তোমার হচ্ছে 93 টাকা, এটাই হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। খুবই ইম্পর্ট্যান্ট, এরকম যদি সিমিলার প্যাটার্নের প্রশ্ন আসে তাহলে পারা উচিত। হুইস্টন ব্রিজের কথা বলছে যে ব্রিজের 4টা বাহু দেওয়া আছে, তো 4টা বাহুতে কত মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থা প্রাপ্ত হবে? তো এখান থেকে জাস্ট এই যে P/Q = R/S, তো এখান থেকে জাস্ট আমরা S এর মানটা বের করব, বের করে জাস্ট এখান থেকে কী হবে X এর মানটা বের করে নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো অ্যান্সার আসবে হচ্ছে সি নাম্বারটা। ওকে, 10 ওহম। আচ্ছা, এখানে 44 নম্বরে বলছে যে 4 ওহম রোধের একটি তারকে টেনে দৈর্ঘ্যে দ্বিগুণ এবং প্রস্থচ্ছেদে ক্ষেত্রফলে অর্ধেক করলে তারটির রোধ কত হবে? এটা হবে হচ্ছে 16 ওহম, কারণ হচ্ছে আমরা কিন্তু সূত্র জানি রো L/A দিয়ে কিন্তু আমরা ইজিলি এটা করতে পারবো। ঠিক আছে, ওহমের সূত্র নিম্নের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? অবভিয়াসলি তাপমাত্রা পরিবর্তনশীল পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নিচের কোন সমীকরণটি তারণ বেগ এবং প্রবাহ ঘনত্বের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? অবভিয়াসলি এই যে তোমার এ নাম্বারটা হবে অ্যান্সার। আর 47 নম্বরে বলছে যে একটি পরিবাহী তারের রোধ যদি হয় 6 ওহম, তো এর দৈর্ঘ্য টেনে যদি আমি 3 গুণ করি তাহলে রোধ কত হবে? তো এটাও কিন্তু এই যে N² দিয়ে আমরা বের করতে পারবো। সো রোধটা ইজিলি বের করলে আমার অ্যান্সার আসবে এখানে 54, কারণ আমরা কি করতেছি ওই যে 3 উপরে স্কোয়ার যেহেতু মান দেওয়া আছে এবং এখানে 6, তো অ্যান্সার কত আসবে? 54 ওহম। ওকে, তড়িৎচালক বলের একক কোনটা? এটা হবে হচ্ছে এই যে বি নাম্বারটা। আচ্ছা, তো তারপর হইল 49-এ আসো যে 5 ওহমের 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যদি সংযুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে যে 5/3 ওহম, কারণ আমরা জাস্ট 3টা করে মানে 3টে যখন যোগ করে দিব তখন তো আমার এই মানটাই আসবে। ওকে, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে যদি 5 ওহম রোধের একটি শান যুক্ত করে দেই, তো একটি তড়িৎ বর্তনীর সাথে যুক্ত করা হলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0.42 এম্পিয়ার প্রবাহ গেলে বর্তনীর মূল প্রবাহ চাইছে। তো বর্তনীর মূল প্রবাহ সূত্রটা কিন্তু এই যে আমাদের এখানে জানাই আছে। তো এখানে জাস্ট আমরা মানগুলো জাস্ট ইনপুট করে দিলেই আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে যাচ্ছে 8.82 এম্পিয়ার। তার মানে অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। আচ্ছা, আমি PDF-এ হচ্ছে অ্যান্সার সহই দিয়ে দেবো, সো প্রবলেম হবে না।
ওকে, এরপরে আসো যে বলছে যে তড়িৎ প্রবাহ কত হবে, এটার ডিরেক্ট যদি আমি সূত্রটা বলি তাহলে এই যে I ইজ ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, জাস্ট মান বসাই দিবা, অ্যান্সার চলে আসবে তোমার এই যে তড়িৎ প্রবাহের 0.2 অ্যাম্পিয়ার। খুবই কমন কোয়েশ্চেন। 5 ওহম রোধের একটি রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হয়। রোধকটির প্রান্তদ্বয়ের বিভব চাইছে, তো এখানে এই যে V ইজ ইকুয়াল টু IR দিয়ে তোমরা কিন্তু এটা বের করতে পারবা 60 ভোল্ট। এরপর আসো যে 95 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল তড়িৎ প্রবাহের 5% চালনা করতে বলছে, তাহলে কত মানে শান ব্যবহার করা লাগবে। তো শানের সূত্র কিন্তু আমরা জানি যে এই যে এটা দিয়ে বের করবো আমরা, S ইজ ইকুয়াল টু G/n-1। তো এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে, জাস্ট এটা আমি বসাই দিব তাহলেই হয়ে যাচ্ছে। আর এই 20টা আমরা এক্সট্রা করে এখান থেকে বের করে নিব, ঠিক আছে। 5 ওহম হবে অ্যান্সার, এ নাম্বার। 54 যাই ভূচুম্বক ক্ষেত্রে আনুভূমিক উপাংশের মান 0 হয় কোথায়, মেরু অঞ্চলে। ওকে, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং পাক সংখ্যা যদি 20 হয় তাহলে কুণ্ডলীর চৌম্বক ভ্রামক কত হবে, এটা অ্যান্সার হবে হচ্ছে 0.3, ঠিক আছে। কারণ এটা আমরা কিন্তু সূত্রতে দেখে আসছি, কারণ এখানে কিন্তু μ0 বাই হচ্ছে 2r দিয়ে এটা বের করা যায় ইজিলি। একটি সলিনয়েডে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ দেওয়া আছে, তো বলছে যে এত মানের চৌম্বক সৃষ্টি হচ্ছে। সলিনয়েডের ভেতরে 5000 মানের চৌম্বক প্রবেশত্ব বিশিষ্ট লোহার কোর যদি থাকে তাহলে সলিনয়েডের ভেতরে চৌম্বকের মান কত হবে। তো এটাও কিন্তু আমরা যে এই যে সূত্র দিয়ে করতে পারবো। সো এই সূত্রটা একটু মেমোরাইজ করে রাখার ট্রাই করো, তাহলে দেখবা যে এই টাইপের যে ম্যাথ আসবে সেটাই কিন্তু পারা যাবে। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 1.05 টেসলা। প্যারাচৌম্বক পদার্থ নয় নিচের কোনটি, অবভিয়াসলি তামা, কারণ বাকিগুলো হচ্ছে তোমার কি আছে প্যারাচৌম্বক পদার্থ। এরপরে বলছে যে কত বিদ্যুৎ চালক বল পাওয়া যাবে। বিদ্যুৎ চালক বল পাওয়ার জন্য আমরা কিন্তু এই যে এই সূত্রটা ইউজ করব। সো এই সূত্রটা যদি আমরা ইউজ করি তো এখান থেকে জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, তো 59 নাম্বারটা যদি আমি দেখি যে পৃথিবীর চৌম্বকীয় অক্ষ এবং ভৌগোলিক অক্ষ সমন্বয়ে তৈরি কোণের পরিমাণ কত, এটা হচ্ছে 17 ডিগ্রি। আচ্ছা, তো একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, বলছে ভোল্টেজ কত। তো জাস্ট এখান থেকে আমরা যেহেতু ইএসটা বের করব ভোল্টেজ বের করার জন্য, তো জাস্ট সূত্রতে বসায়া NV/NS দিয়ে আমরা ইজিলি এটা কিন্তু বের করে ফেলতে পারবো 220 ভোল্ট, ঠিক আছে। একটি ডায়াচৌম্বকের পদার্থের বৈশিষ্ট্য কোনটা, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চৌম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হয়। তো এই ডায়াচৌম্বকের পদার্থের বৈশিষ্ট্যগুলো না খুবই ইম্পর্টেন্ট। সো এগুলো এক নজরে তুমি দেখে নাও। একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে, বলতেছে যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে প্লাস গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত। তো ওই সেম ইএস দিয়ে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো, জাস্ট একটা মানে অন্য ভার্সন আমি এখানে দিয়েছি। সো তুমি জাস্ট এখান থেকে ইএসটা বের করলেই তোমার হয়ে যাচ্ছে। নরম লোহা কোনটি তৈরিতে বেশি উপযোগী, অবভিয়াসলি অস্থায়ী চুম্বক তৈরিতে। দুটি চুম্বক মেরুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে উহাদের মধ্যকার পারস্পরিক বল কী হবে, অবশ্যই 4 গুণ হবে। আর এখানে বলছে যে 2 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি আলফা কণা আছে। তো বলতেছে এত বেগে চলতে থাকলে কণাটির উপর ক্রিয়াশীল বল কত। তো এখানে জাস্ট হচ্ছে আমরা এই যে এফ এর সূত্রটা বসাই দিব, তাহলে কিন্তু হচ্ছে আমরা থিটার ভ্যালু যেহেতু আমরা 30 ডিগ্রি পাই, সো ইজিলি কিন্তু আমার এফটা বের হয়ে আসতেছে। এটা হচ্ছে 3.2 × 10⁻⁻15। ঢাকা শহরের বিনতি কোণ কত, এটা অবশ্যই হবে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, তো আমরা যদি হচ্ছে নেক্সট প্রশ্নের 67 নাম্বার দেখি, তাহলে এখানে হচ্ছে বলছে প্রোটনের উপরে ক্রিয়াশীল বল নির্ণয় করো। তো এখানে জাস্ট আমরা এই যে এফ এর সূত্রটা যদি বসাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো তোমরা এটা একটু দেখে নাও, কারণ আমি এটা এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম ওয়েস্ট হবে। ফেরো চুম্বক পদার্থকে প্যারাচুম্বক পদার্থে পরিণত করা যায় কোথায়, এটা হচ্ছে নীল তাপমাত্রায়। আচ্ছা, এর পরেরটা যদি আমরা দেখি, বলছে যে কোনো দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গবেগের বর্গমূলের মান দেয়া আছে। বলছে তড়িৎচালক বলের শীর্ষমান কত। তো এটা জাস্ট এই যে ERMS এটা দিয়ে আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো যে 14.14 ভোল্ট। একটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহকে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়েছে। তড়িৎ প্রবাহের গড় বর্গীয় বর্গমূলের মান কত, এটা হবে হচ্ছে 70.7 অ্যাম্পিয়ার। তো যারা হচ্ছে এই ক্যালকুলেশনগুলো পারো না তারা হচ্ছে ক্লাসের মাধ্যমে মেমোরাইজ করার ট্রাই করো, তাহলে পরীক্ষার হলে গেলে তোমার কিন্তু সিমিলার কোয়েশ্চেন আসলে তোমার পারার চান্স বেশি থাকবে। একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাকের সংখ্যা দেওয়া আছে যথাক্রমে। বলতেছে যে মুখ্য কুণ্ডলীতে এত মানের তড়িৎ প্রবাহিত হলে গৌণ কুণ্ডলীতে কত তড়িৎ প্রবাহিত হবে। সো এটা এখানে জাস্ট হচ্ছে আমরা ইএস এর মানটা বের করবো। সো NP
বাই হচ্ছে এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। এইভাবে কিন্তু হচ্ছে আমরা জাস্ট মান বসায়া আইএসের মানটা বের করে ফেলতে পারবো 10 অ্যাম্পিয়ার। যদি তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া থাকে তাহলে বলছে তড়িৎ কম্পাঙ্ক ও আরএমএস এর মান কত। তো এখানে জাস্ট এই যে এক্সপ্লেনেশনটা দেখে নাও, এখানে কিন্তু হচ্ছে দুইটা জিনিস আসলে আলাদা আলাদা করে বের করতে হবে। একবার এফ বের করা লাগবে এবং আরেকবার কিন্তু এখান থেকে এই যে আইআরএমএস এটা বের করা লাগবে। সো দুইটা আলাদা আলাদা করে তোমাকে এখানে কিন্তু বের করা লাগতেছে। একটি আদর্শ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, প্রবাহমাত্রা দেওয়া আছে। বলতেছে যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ এত হলে গৌণকুণ্ডলীর প্রবাহমাত্রা কত, ওই সেম আইএসটা আমরা বের করব। সো ইজিলি এটা বের করা যাবে 1.8 অ্যাম্পিয়ার। আচ্ছা, যদি আমরা নেক্সট প্রশ্ন দেখি তাহলে এখানে বলছে যে একটি স্টেপ আপ ট্রান্সফরমারকে 100 ভোল্ট সরবরাহ করে গৌণকুণ্ডলীতে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তো বলতেছে ট্রান্সফরমারটি মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এত হলে মুখ্য কুণ্ডলীর মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে তড়িৎ মাত্রা চাইছে। তো এখানে জাস্ট কিন্তু আমরা কি করব, যে এই যে ইপি বাই ইএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা আমরা জানি। সো এখান থেকে আমরা জাস্ট আইপি এর মানটা বের করতে পারলেই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা 75 নাম্বার দেখি আমরা। পর্যায়কাল টি হলে অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ নিম্নে কোনটি, এটা বি নাম্বারটা হবে, কারণ দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান হবে। আচ্ছা, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 50, ভোল্টেজ বলা আছে, গৌণকুণ্ডলী বলা আছে ভোল্টেজ কত। সো এখানে জাস্ট হচ্ছে আমরা ইএসটা বের করব। ওকে, সূত্রগুলো কিন্তু ওই ঘুরে ফিরে আসতেছে, এগুলো দেখে গেলেই হবে। একটি আরোহী ট্রান্সফরমারের 220 ভোল্ট করে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করে। এরপর বলতেছে যে কুণ্ডলীর পাক সংখ্যা এত হইলে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে, সেম ইএস, এটা জাস্ট বের করলেই হবে। এবং এখান থেকে আইপি এর মানটা আমাদের চাইছে। দিক পরিবর্তী প্রবাহের মান সর্বোচ্চ হতে শূন্য মানে পৌঁছাতে কত সময় লাগবে, অবশ্যই T/4। এরপরে বলছে যে একটা ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল দেয়া আছে সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তলের মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্স কত। তো এই যে আমরা সূত্রটা বসাই দিব, ঠিক আছে। আমরা তো জানি যে চৌম্বক ফ্লাক্সের সূত্রটা এখানে বসাই দিলে আমাদের কিন্তু হচ্ছে চলে আসতেছে 8 × 10⁻⁻6। 220 ভোল্ট সরবরাহ লাইনের শীর্ষমান কত, এটা হচ্ছে 311 ভোল্ট। আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রা নিচের কোনটির উপর নির্ভর করে না, কুণ্ডলীর ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এরপরে যদি কোশ্চেন দেখি যে একটি কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক শক্তির মান নিচের কোনটির উপর নির্ভরশীল নয়, অবভিয়াসলি বর্তনী রোধের উপরে নির্ভরশীল হবে না। এটা এগুলো ডিটেল তোমরা দেখে নিতে পারো ব্যাখ্যা থেকে। নিম্নের কোনটির ভিত্তিতে ট্রান্সফরমার এবং জেনারেটর আবিষ্কার করা হয়েছে, অবভিয়াসলি তড়িৎ চৌম্বক আবেশ। নিম্নের কোনটি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে, ডায়নামো। আচ্ছা, যদি আমরা হচ্ছে 85 নাম্বারটা দেখি তাহলে এখানে বলছে ট্রান্সফরমার পরিবর্তন করে কি, বিভব পার্থক্য। ওকে, একটি এসি প্রবাহে কম্পাঙ্ক কি দিয়ে নির্দেশ করা হয়, অবভিয়াসলি এই যে ডি নাম্বারটা ω/2π। কোন নীতিতে আলোকীয় তন্তুর ভেতর দিয়ে আলো সঞ্চালিত হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। 88 নাম্বার দেখি যে একটি উত্তল লেন্সের 2 পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, বলতেছে যে লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে, প্রতিসরাঙ্ক বের করো। তো এখানে কিন্তু হচ্ছে আমরা এই যে ইজিলি সূত্রটা দ্বারা আমরা করতে পারবো। এই সূত্রটা আমরা সবাই জানি, 1/f এর সূত্রটা দিয়ে আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলতে পারবো 1.52। আচ্ছা, এরপরের প্রশ্ন দেওয়া আছে একটি অভিসারী ও একটি অপসারী লেন্সের ক্ষমতা যথাক্রমে এত এত। বলতেছে যে সংযুক্ত লেন্সের তুল্য ফোকাস দূরত্ব কত হবে, তার মানে ওই যে আমাদের f ইজ ইকুয়াল টু I/P, এখান থেকে জাস্ট আগে পি এর মানটা বের করে নিয়ে আমরা কিন্তু হচ্ছে এফটা বের করে ফেলতে পারবো 1। নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই তো বলতেছে যে উত্তল অবতল ও অবতলোত্তল লেন্সের আলোক কেন্দ্রের অবস্থান কোথায়, এটা হবে হচ্ছে লেন্সের বাহিরে। আচ্ছা, এরপরে যদি আমি কোশ্চেনটা দেখি যে বলছে যে একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ এবং লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত, লেন্সটির ক্ষমতা কত। তো এটা হচ্ছে 2.5 হবে। তো এখানে হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এটা খুবই সহজ একটা সূত্র যেটা বারবার আমাদের আসে। সো এটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা এটা করে ফেলতে পারবো। গোলকীয় দর্পণের প্রধান অক্ষ দর্পণের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, 90 ডিগ্রি। আচ্ছা, যদি আমি এর পরের প্রশ্নটা দেখি তাহলে এখানে বলতেছে যে একটি পুকুরের প্রকৃত গভীরতা দেওয়া আছে। বলতেছে পানির প্রতিসরাঙ্ক যদি 4/3 হয় তাহলে বলছে পুকুরের তলা থেকে উপরে দেখা যাবে কতটুকু। তো এখানে অ্যান্সার হবে হচ্ছে 1.5 মিটার, কারণ আমরা কিন্তু এই যে এইটা দিয়ে করতে পারবো, অর্থাৎ 4/3 প্রকৃত গভীরতা ভাগ হচ্ছে আপাত গভীরতা। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা কি করব, যে বিয়োগ করে দিব, অর্থাৎ 6 বিয়োগ 4.5 দেবো, যেহেতু এগুলো আমাদের ডাটা প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, 94 নাম্বার প্রশ্নে বলতেছে যে নিচের কোনটি এপসাইলন নট এবং হচ্ছে মিউ নটের একক। তো এটার অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বারটা।
এরপর হচ্ছে দুটি সুসংগত উৎস থেকে দৈর্ঘ্যের দুটি তরঙ্গ সমদশায় বের হয় এটা বলছে, এবং একটি বিন্দুতে যেখানে তরঙ্গ দুটি মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য দেওয়া আছে। তো বলতেছে যে অতিক্রান্ত পথ পার্থক্য কত হবে। তো পথ পার্থক্যের সূত্র তো আমরা জানি, তো জাস্ট ওইটা আমরা বসায় দিব। এটার অ্যান্সার হবে হচ্ছে λ/4। ওকে, 96 নম্বরে যদি আমরা দেখি, বলতেছে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল বা গঠনমূলক ঝালরের শর্ত কোনটি। এটার অ্যান্সার হবে হচ্ছে যে সি নাম্বারটা, a sin θ = n × λ। কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? অবভিয়াসলি এটা হবে আল্ট্রাসাউন্ড। আলোকবর্ষ কিসের একক? এটা হবে হচ্ছে দূরত্বের একক। এরপর আসো, নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে কম? এটা হবে হচ্ছে অবলোহিত। এখানে এই যে কম্পাঙ্কের যে ছকটা আছে এটা পড়তে হবে। আচ্ছা আমরা যদি নেক্সট প্রশ্নে যাই, তো এখানে এই প্রশ্নটা আসলে হুবহু থাকে, তোমরা এই প্রশ্নটা একটু পড়ো। তো এখানে বলতেছে যে ডোরার প্রস্থের মান কি হবে। তো এটার মান হবে হচ্ছে এক্স, বি নাম্বারটা। তো এখানে অলরেডি হচ্ছে সবগুলো শর্ত দেওয়া আছে। নেক্সট প্রশ্নে বলছে যে আলোকবর্ষ কিসের প্রতীক? এটা হবে হচ্ছে আল্ট্রাসাউন্ড। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ 7টি কী আছে এটা দেখে নাও। নিম্নের কোন সমীকরণটি তরঙ্গ দৈর্ঘ্য ও দশা এর সম্পর্ক প্রকাশ করে? এটা হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সার, কারণ এখানে কিন্তু আমরা দশা পার্থক্যর যে বৈশিষ্ট্যটা সেটা দেখতে পাচ্ছি। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের সম্পর্ক, এখান থেকে কোশ্চেন আসে, এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা। আচ্ছা এরপর যদি আমি যাই, তড়িৎচুম্বকীয় বর্ণালীর নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের চোখে ধরা পড়ে? এটা হচ্ছে 5 × 10⁻⁷। একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য বলছে যে λ/4, তাহলে বলছে পথ পার্থক্য কত? তো এখানে কিন্তু এই যে ডেল এক্স দিয়ে আমরা এটা বের করতে পারি, λ/2π × π/4। ঠিক আছে, এখান থেকে ইজিলি হচ্ছে আমরা কিন্তু এটা λ/8 এটা অ্যান্সার বের করে ফেলতে পারবো। ইয়ংয়ের ডিচির পরীক্ষায় চির ও পর্দার ব্যবধান বাড়লে ডোরার ব্যবধান ও প্রস্থ কী হবে? অবশ্যই বাড়বে। মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্য কোনটা? ডি নাম্বারটা, 10⁻⁻1। আলো শূন্য মাধ্যমে 10 বছরে কত দূরত্ব অতিক্রম করে? এটা হচ্ছে 9.5 × 10⁻13। আলোর তরঙ্গ তত্ত্বের প্রবর্তককে? এটা হচ্ছে হাইজেন্স। এরপরে বলতেছে যে সি এর এককে ট্রেনের বেগ কত? এখন দেখো এখানে কিন্তু সবগুলো ডেটা দেওয়া আছে, তো তোমাদের যদি এরকম বেগ বলে তাহলে কিন্তু এই যে তোমরা কিন্তু এখান থেকে এই সূত্রটা ইউজ করবা, অর্থাৎ L = L0 এই যে 1 - v²/c²। সো এখান থেকে কিন্তু আমরা ইজিলি ভি এর মানটা বের করে ফেলতে পারবো। ওকে, তো ডেটাগুলো এখানে দেওয়া আছে, জাস্ট শুধুমাত্র ক্যালকুলেশনটা ঠিকভাবে করলে হয়ে যাবে কমন সূত্র দিয়ে। এখানে বলছে এত বেগে চলমান একটি কণার গতিশক্তি কত? গতিশক্তি বের করার জন্য যে ইকের ফর্মুলাটা যেটা আছে সেটা তুমি হচ্ছে এখানে দিয়ে দিবা, তাহলে তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা যদি আমি নেক্সট প্রশ্নে আসি, তাহলে এখানে বলতেছে যে এত কেজি ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি এত বেগে চলে, ওকে ফাইন, তাহলে বলতেছে যে এর জন্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো এটা কিন্তু হচ্ছে আমরা এই যে ল্যামডা = h/p দিয়ে, এখানে পি এর মান হচ্ছে এমভি, সো এমভি জাস্ট বসাই দিব, তাহলে কিন্তু হচ্ছে এখানে অ্যান্সারটা চলে আসবে। একটি গতিশীল ইলেকট্রনের ভর দেওয়া আছে, তাহলে নিচের কোনটি সঠিক? এর অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা, অবভিয়াসলি 9.11 × 10⁻31 থেকে এটা বড় হবে। কোনটি আলোর তরঙ্গ বৈশিষ্ট্য দ্বারা ব্যাখ্যা করা যায় না? অবভিয়াসলি ফটো ইলেকট্রিক ক্রিয়া ব্যাখ্যা করা যাবে না। নেক্সট প্রশ্নে বলছে যে এত জুল গতিসম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত কেজি? এর অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। নিচের কোনটির ফোটন শক্তি সবচেয়ে বেশি? এক্স রে। আলোর গতিতে চলমান একটি বস্তুর ভর কত? এটা হচ্ছে ইনফিনিটি। 2 কেজি ভরের একটি বস্তুর গতিবেগ দেওয়া আছে, বলতেছে গতিশীল অবস্থায় বস্তুর ভর কত? তো এটা ওই যে এম এর সূত্র দিয়ে বের করব, যে উপরে থাকবে হচ্ছে m0 আর নিচে থাকবে √1 - v²/c²। তো এখান থেকে কিন্তু আমাদের হচ্ছে 3/√2 কেজি হবে অ্যান্সার। আচ্ছা, তো এরপর বলছে নিম্নের কোনটি 1 মেগাভোল্ট এর সমান? আচ্ছা এখন বলতেছে যে নিম্নের কোনটি 1 মেগাভোল্টের সমান। তো এখানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা, 1.6 × 10⁻13 জুল। এটা কিন্তু হচ্ছে ক নাম্বারও চলে আসতে পারে। নিম্নের কোনটি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ? এ নাম্বারটা, h/p। তারপর আসো ফোটনের ভরবেগ কোনটি? খুব ইম্পর্টেন্ট, বি নাম্বারটা। আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং আচ্ছা এরপরে যদি আমি দেখি যে আলো তরঙ্গ দৈর্ঘ্য এবং ফোটনের শক্তির সম্পর্ক নিচের কোনটা? এটা হবে হচ্ছে বি নাম্বারটা, ac/λ।
আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট প্রশ্নে বলছে যে একটি প্রোটন ও একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য সমান, কোনটির গতিশক্তি বেশি? তো এটা ইলেকট্রনের গতিশক্তি অবশ্যই বেশি হবে। আলোক তড়িৎ প্রক্রিয়ায় আলো কোন ধর্ম প্রদর্শন করে? কণা ধর্ম প্রদর্শন করে অবভিয়াসলি। কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের শক্তি কী ঘটে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি যাই, বলতেছে যে কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের শক্তির কী ঘটে? অবশ্যই শক্তিটা কমে যায়। এরপর বলতেছে কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক আপতিত ফোটনের কম্পাঙ্কের তুলনায় কীভাবে পরিবর্তিত হবে? অবশ্যই কমে যাবে। বস্তু গতিশীল হলে ভরের আপেক্ষিকতা অনুযায়ী ভরের পরিবর্তন কী হবে? ভরের পরিবর্তন কোনোটাই হবে না, মানে এখানে হচ্ছে কোনোটাই হচ্ছে এটার এক্সাক্ট উত্তর নয়, কারণ গতির বর্গমূলের ব্যস্তানুপাতিক হয় না, তারপর হচ্ছে গতির ব্যস্তানুপাতিক হয় না, গতির বর্গের ব্যস্তানুপাতিকও কিন্তু এটা হয় না। আলোক তড়িৎ ক্রিয়ার সূত্রটি, আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো, যে বলতেছে যে আলোক তড়িৎ ক্রিয়া এর সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? এটা হচ্ছে প্ল্যাঙ্কের যে ধ্রুবকটা রয়েছে সেটা কিন্তু নির্ণয় করা যায়। এরপরে বলছে যে পদার্থ যখন তরঙ্গরূপে আচরণ করে তার অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না, এটা কী নামে পরিচিত? অবশ্যই হাইজেনবার্গ নীতি নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর বলতেছে নিউক্লিয় বিক্রিয়াটিতে অনুপস্থিত কোনটা ছিল? এখানে অনুপস্থিত কোনটা আছে? অবশ্যই আছে হলো প্রোটন, এখানে কিন্তু নাই। এরপর অ্যালুমিনিয়াম, হিলিয়াম এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, বলতেছে যে এই যে বিক্রিয়া, এই নিউক্লিয় বিক্রিয়াতে অনুপস্থিত কণা কোনটা? এটা হচ্ছে প্রোটন, কারণ এখানে হচ্ছে আমি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। নিচের কোনটি ভরের একক নয়? সি নাম্বারটা। ওকে, তারপর হচ্ছে একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণা নিঃসরণ করে এবং দুটি আলফা কণায় পরিণত হয়। তাহলে বলতেছে যে আদি নিউক্লিয়াসের এ এবং জেড যথাক্রমে কী ছিল? অবশ্যই ছিল হচ্ছে 7 এবং 3। সো তোমরা যদি এখানে এটাকে ভাঙো তাহলে কিন্তু এটাই পাবা। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি দেওয়া আছে, বলতেছে তৃতীয় বোর কক্ষে মোট শক্তি কত? এগুলো কিন্তু হুবহু এগুলো প্রশ্নই চলে আসে। তো অ্যান্সার হবে হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। ভেদন ক্ষমতার ক্রম অনুসারে আলফা কণা, বিটা কণা এবং হচ্ছে গামা কণার রশ্মির বিকিরণগুলো কীভাবে সাজানো যায়? এই যে সি ভাবে সাজানো যায়। ফার্স্টে হচ্ছে আসবে গামা, তারপর বিটা, তারপর আলফা। সৌরশক্তি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? এটা হচ্ছে ফিউশন। কোন ধরনের তেজস্ক্রিয় রশ্মি মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক? গামা। এরপরে আসো, আলফা ক্ষয়ের ফলে কোনটি নির্গমন হয়? ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়নের নির্গমন হয়। ইউরেনিয়ামের গড় আয়ু দেওয়া আছে, বলতেছে এর অর্ধায়ু কত বছর হবে? সো এখানে অর্ধায়ুর যে সূত্রটা দিয়ে আমরা করে ফেলবো, এটা হচ্ছে 4.5 × 10⁹ বছর। সবচেয়ে কম ভরের কণা কোনটি? ইলেকট্রন। এরপরে যদি আমি আসি, দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের জন্য? এটা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে বলতেছে যে ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর হবে হচ্ছে এই যে এটা 9.1 × 10⁻⁸। ইউরেনিয়ামের অর্ধায়ু বলতেছে এত, গড়ায়ু কত হবে? গড়ায়ু হবে হচ্ছে এই যে উপরে হচ্ছে আমাদের যে মানটা আছে সেটা বসাবো, নিচে হলো লন 2 দিয়ে অ্যান্সার বের করে ফেলবো। অ্যান্সার হবে হচ্ছে এ নাম্বারটা। নিচের কোনটি গামারশ্মি নিঃসৃত করে? কোবাল্ট 60। নিউট্রিনো কণা নির্গমনের জন্য কোন মৌলিক বলটি দায়ী? দুর্বল নিউক্লিয় বল। যখন একটি পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা বের হয় তখন কি হয়? তখন অবভিয়াসলি পারমাণবিক সংখ্যা 1 কী হয়? বেড়ে যায়। আলফা রশ্মি কি? এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, বিটা রশ্মির কণিকার ভর কী হবে? এটা হবে হচ্ছে ইলেকট্রনের ভরের সমান। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি দেখি, নিউক্লিয়ার ফিশনে উৎপন্ন শক্তির পরিমাণ কত? 200। তো অবশ্যই এটার সাথে আগে এম যুক্ত করতে হবে, তাছাড়া এটা হবে না। এরপর নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? এটা হচ্ছে গামা। আচ্ছা, রেডনের অর্ধায়ু দেওয়া আছে, রেডনের তেজস্ক্রিয় ধ্রুবকের মান চাইছে, তো জাস্ট এই যে সূত্রটা বসাই দিব, তাহলে কিন্তু আমাদের মানটা বেরোয় আসতেছে। নেক্সট প্রশ্নে যাই, কোনো একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে 30 বছরে, ওই পদার্থের একটি বস্তু খণ্ডের কত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? এটা হচ্ছে 3/4। ওকে, সো যেহেতু সূত্র দেওয়া আছে। রেডনের অর্ধায়ু 4 দিন, তাহলে এটার গড়ায়ু কত হবে? এটা হচ্ছে 5.77 দিন। এখানেও কিন্তু ওই যে সেম সূত্রটাই আমরা ইউজ করেছি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনে বলতেছে প্রোটন ও নিউট্রনের সংখ্যা যথাক্রমে কত? তো এখানে তো কোনোটাই মিলতেছে না, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে কোনোটিই নয়, কারণ আলটিমেটলি তুমি যদি এটার প্রোটন এবং নিউট্রনের সংখ্যা বের করতে চাও তাহলে তুমি দেখবা 92 এবং হচ্ছে 146 অ্যান্সার আসে, বাট 146ও নাই প্লাস 92ও নাই। 1 কেজি ইউরেনিয়াম থেকে ফিশন প্রক্রিয়ার
আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, 1 কেজি ইউরেনিয়াম থেকে ফিশন প্রক্রিয়ায় শক্তি পাওয়া যায় কত? এটা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার, 8.3 × 10⁻13। তারপরটা বলছে যে এখানে এক্স কি, এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে কি, অ্যালুমিনিয়াম। ধাতব পৃষ্ঠের উপরে অতি বেগুনি রশ্মি আপতিত হলে ধাতব পৃষ্ঠ হতে কী নির্গত হয়? নির্গত কণার নাম কি? ইলেকট্রন। বাইনারি সংখ্যা হতে বাইনারি সংখ্যার বিয়োগফল কত হবে? তো এটা তোমরা জানো, হয়তো তথ্য প্রযুক্তিতে পড়ে আসছো। সো এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। তো তোমাদের যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে ইনবক্সে জানাও। স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহী কোনটি? হোল এবং হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, একটা লজিক গেটের সমতুল্য বর্তনী, এটা কী হবে? এটা হবে হচ্ছে অর গেট। তোমরা দেখতেই পাচ্ছ, এটা চেনা একটা সমতুল্য বর্তনী। তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহীর কী হয়? রোধ হবে হচ্ছে মানে হ্রাস পাবে বা কমে যাবে। দশমিক সংখ্যা 368 এর বাইনারিতে পরিবর্তিত সংখ্যা কত হবে? তোমরা জানো যে এই যে সংখ্যাগুলো 368, এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে এটা, ফার্স্ট। তো আশা করি যে এগুলো তোমরা পারো। বাইনারি সংখ্যা দেওয়া আছে, তো এগুলোর যোগফল বের করতে বলছে এই দুইটার। সো আমরা জাস্ট এখানে যোগফল বের করব। যদি এটা চলে আসে তাহলে তো আমরা ইজিলি মার্ক পেয়ে যাচ্ছি। একটি পি টাইপ অর্ধপরিবাহীর চার্জ কী হবে? ধনাত্মক হবে। পশ্চাৎ বায়াস বৃদ্ধির সাথে পিএন ডায়োডের বিপরীত তড়িৎ প্রবাহ কী হবে? ধ্রুবক হবে। বিশুদ্ধতম আকারে একটি অর্ধপরিবাহীকে বলা হয় কি? সহজাত অর্ধপরিবাহী। আর ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে? এটা হচ্ছে রেডিওতে। এখানে বলতেছে যে একটি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে বিশুদ্ধ সিলিকনের সাথে ডোপিং করতে হবে কিসের? ইন্ডিয়ামের। আর একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটা? বেস। ওকে, আমরা কিন্তু এটার অ্যান্সারটা জেনে ফেললাম। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ড পরস্পর মিশে গেলে পদার্থটির প্রকৃতি কী হয়? অবশ্যই পরিবাহী হবে। একটি পি টাইপের অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনকে যে অপদ্রব্য পরমাণু দিয়ে ডোপিং করা হয় এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। আর এখানে হচ্ছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশনের ফ্যাক্টর নির্ণয় করতে বলতেছে। তো এখানে কিন্তু আমরা এই যে সূত্রটা জানি, তো সূত্রটা দিয়ে বসাইলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসতেছে। মানবদেহের ক্যান্সারে আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিচের কোন রশ্মি ব্যবহার করা হয়? অবভিয়াসলি এখানে গামা হবে অ্যান্সার। তারপর নিচের কোনটি অন্তরক? সিরামিক। এখানে হচ্ছে এই যে এক্সপ্লেনেশনটা পড়ে নিবা, তাহলে ইজি, কারণ একটা না আসলে আরেকটা আসবে। এরপরে যদি আমি আরেকটা চ্যাপ্টারের কথা বলি, লাস্ট চ্যাপ্টার, এখানে বলছে কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত? আমরা সবাই জানি এটা হলো হিগস বোজন কণা, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই এটা চলে আসে। সো এটা এবারও আসতে পারে। মহাবিশ্বের নিচের কোনটি সংখ্যা সবচেয়ে বেশি? এটা হচ্ছে ডার্ক এনার্জি বস্তুসমূহের। নিচের প্রশ্নটা কি বলতেছে যে নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল হয়ে যায়। ধুলা মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? এটা হচ্ছে 75%। মহাকাশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় না কোন টেলিস্কোপটি? ম্যাগনেটিক টেলিস্কোপ ব্যবহার করা হয় না। কৃষ্ণগহ্বরের আবিষ্কারক কে? এটা হচ্ছে জন হুইলার। নিচের কোন কণার প্রতি কণা নেই? এটা হচ্ছে ফোটন। আর কৃষ্ণগহ্বর অঞ্চলের সীমাকে কি বলা হয়? ঘটনা দিগন্ত, যে কোনো সময় চলে আসতে পারে। মহাবিশ্বের নিচের কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? এটা হচ্ছে তোমার ডার্ক এনার্জি সমূহ। এটা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখাইছি, কোশ্চেনটা কিন্তু ডিফারেন্টভাবেও আসতে পারে। সূর্য প্রতি সেকেন্ডে কত শক্তি আলো বিকিরণ করে? এটার অ্যান্সারটা হচ্ছে এখানে দেয়া নাই, এটা হচ্ছে 4 × 10⁻26 জুল। গামা রশ্মি সম্পর্কে কোনটা সঠিক? অবশ্যই গামা কি? চার্জ নিরপেক্ষ। আর হ্যাড্রন কণা কত ধরনের? এটা হচ্ছে 2 ধরনের। আকাশগঙ্গা কি? মহাবিশ্বের একটা গ্যালাক্সি নাম। নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? এগুলোর মধ্যে কৃষ্ণগহ্বরের ঘনত্ব কিন্তু সব থেকে বেশি, ব্ল্যাক হোল। একটি দূরবর্তী নক্ষত্রের পশ্চাৎ প্রসারণ দেয়া আছে, তো এখানে বলতেছে পৃথিবী থেকে দূরত্ব কত? তো এখানে কিন্তু হচ্ছে আমরা এটার সূত্র দিয়ে করতে পারি, v/h, জাস্ট বসাই দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে এই যে সি নাম্বারটা। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, এখানে বলতেছে যে সূর্যের ভর m0 হলে চন্দ্রশেখর সীমা কত? এটার অ্যান্সার হবে হচ্ছে 1.4 m0। সো আশা করি যে তোমাদের এমসিকিউ পার্টটা কভার হয়ে গেছে। তো এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি আমাকে তোমরা জানাবা। দেখা হচ্ছে নতুন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।